আপকি আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসির ওপর অভিযোগ হলো যে উনি মুসলমানদের ভয় দেখান। ওবেসিজি, আমি আপনার বয়ানগুলো শুনেছি। শুনে মনে হয় যে আপনি মুসলমানদের বলছেন যে আমাকে ভোট দাও, না হলে মোদি চলে আসবে। না, এটা তো বেটা সো যাও वरना गब्बर सिंह आ जाएगा মতন ব্যাপার। না, না, দেখুন, আমি আবারও বলছি ৩ টে সিটে আমি লড়ছি। আর এটা বলাটা যে আমার জন্য মোদিবাবু বিজেপিতে জিতছেন সেটা অন্যায় হবে। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলছি যে নিজেদের পলিটিক্যাল লিডারশিপ মজবুত করুন। যাতে ভারতের রাজনীতিতে আপনার আওয়াজ, আপনার বক্তব্যকে সবাই শুনতে পারে। তো আমার এমন কোনো বয়ান দেখান যেখানে আমি ভয় দেখাচ্ছি। আমি ভয় আপনি দেখাচ্ছি না। ভয় আমি তো দেখাচ্ছেন, আপনি বলছেন যে আমাদের জাতের বিপদ আছে, আমাদের অস্তিত্বের হ্যাঁ, বিপদ আছে, আচার তো ব্যবহার এমন যেন হিটলারের সময় এসে গেছি। মানে বলতে একদম, চাইছেন একদম। প্রতিটা কথার মধ্যে আপনার সত্যি লুকিয়ে আছে। আমি বলছি আপনাকে। দিল্লিতে ৬০০ বছরের একটা মসজিদকে কোন রকম লিগ্যাল প্রসেস ফলো না করেই আপনি সেই মসজিদকে ভেঙে দিলেন। কবরস্থান থেকে কাফন বাইরে বেরিয়ে চলে এলো। এটা কি কোনো পদ্ধতি? আপনিই বলুন। বিলকিস বানু ঠিক কি অন্যায় করেছিলেন যে তাকে গ্যাং রেপ করে তার মেয়েকে ২ বছরের মেয়েকে আর তার মাকে যারা হত্যা করেছে তাদেরকে মোদিবাবু সরকার ছেড়ে দিল? কি অন্যায় করেছিল বিলকিস বানু? এর মধ্যে ভয় দেখানোর ব্যাপারটা কোথায়? এটা তো সত্যি সারা পৃথিবী দেখছে ব্যাপারটা। যে বিজেপি কি করছে। আর বিজেপির তো কোনো মুসলিম ভোটের প্রয়োজনীয়তাই নেই। ওরা তো পলিটিক্যালি মার্জিনালাইজ করেই না, সেটা রেখেছে। তো আপনি নিজেই বলেছিলেন যে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা সেটা তো ভোটের বিশ্বাস। পরে। ভোটের পরে। ভোটের সময় নয়। ভোটের সময় কিছুই নয়। মুখতার আব্বাস নকভি হলেন ওনাদের লিডার। উনি কিছু ফিগার্সের কথা বলেছেন। উনি বলেছেন আমাদের যে মুসলিম পপুলেশন সেটা হলো 14.2%। যে আবাস যোজনা রয়েছে প্রাইম মিনিস্টারের, সেখানে 31.3% মুসলিমদের দেওয়া হয়েছে। 33% কিষাণ সম্মান নিধি পেল। 36% বেনিফিশিয়ারি আছে মুসলমান মুদ্রা যোজনার জন্য। আমি ইউপিতে প্রাইম মিনিস্টার আবাস যোজনার আরটিআই দিয়েছি। তার রিপ্লাই দেখে নিন সবাই এ নিয়ে কি বলছে। কি বলছে? আরটিআই দেওয়ার পরেও রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা, আপনি ইউপির কথা বলছেন? আরে ভাই, ইউপিতে আপনি আ এলাহাবাদে বাড়ি রয়েছে মহিলার নামে আর আপনি স্বামীর নামে নোটিশ পাঠিয়ে বাড়িকে ডেমোলিশ করে দিলেন। কেন ডেমোলিশ করলেন? কারণ উনি CAA কে প্রোটেস্ট করেছেন। এটা কি কোনো ন্যায় হলো বলুন আপনি? আপনি ইউপির কথা বলছেন। না, না, শুনুন আপনি, এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়। ইউপিতে হাতকড়াতে কনভিক্টেড প্রিজনার আছে, হাতকড়াতে। তার মধ্যে একজন এক্স এমপিও ছিলেন, যিনি প্রিজনার। পুলিশের কাস্টাডিতে এসে গুলি করে দিল। আর বলে যে ইউপিতে সবাই খুব ভালো রয়েছে। এটা কি করে হতে পারে? এটা তো এখন যোগী আদিত্যনাথ বলেই থাকেন উত্তরপ্রদেশে ল অ্যান্ড অর্ডার অনেকটা হ্যাঁ, তো ইমপ্রুভ ল করেছে। অ্যান্ড অর্ডার হলো এটাই যে আমাদের গুলি করে দাও, বুলডোজার চালিয়ে দাও। এ এ এ- এটা তো রুল অফ ল এর আওতায় পড়ে না, তাই না? আপনি যদি রাজত্ব থেকে দূরে সরে যান, আপনি দূরে সরে যাবেনও। পাওয়ার ইটারনাল নয়। পাওয়ার ইন্দিরা গান্ধীর কাছেও থেকে যায়নি, নেহেরু বাবুর কাছেও থেকে যায়নি। সবাই হলো এই গোটা পৃথিবীতে মুসাফির। আজ এখানে বসে আছে ও ও ও ওই যে একটা শায়েরি আছে না? রাহাত ইন্দোরির লেখা। সে শায়েরিটা হলো আমরা হলাম সবাই ভাড়াটিয়া। এটা কি আমাদের ব্যক্তিগত বাড়ি নাকি? আমরা সবাই চলে যাব। যেদিন রাজত্ব আপনার কাছ থেকে চলে যাবে, কাল যদি সেটাই আপনার সঙ্গে হয় তাহলে আপনি কি করবেন? আমি তো সেটাই বলছি যে আপনি এমন কোনো কাজ করবেন না। এমন কোনো অন্যায় কাজ করবেন না যাকে আপনি তার প্রেসিডেন্ট করে দেবেন। আপনি তো সেটাই করছেন। কিন্তু ইউপিতে আইন ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডারের ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? স্যার, আপনি সবাইকে গুলি করে দিচ্ছেন। যেসব ছোট, ছোট ক্রাইম হবে তার পায়ে গুলি করে মিডিয়ার সামনে নিয়ে এসে বলছেন, "এটা অন্যায় হয়েছিল, এই ক্রাইমের জন্য আমরা ওকে গুলি করেছি।" আরে গুলি করে কি হবে? আপনি কি গুলি করে দেশকে চালাবেন না সংবিধান দিয়ে দেশকে চালাবেন? এটা তো হয় না, না? আপনি বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দিচ্ছেন। মানে কতগুলো বাড়ি ভেঙেছেন আপনারা? কোনো হিসেবই নেই। সবার বাড়ি। যা কিছু হয়েছে তার প্রভাবে ইউপিতে হুম। জনগণ স্বস্তি পেয়েছে না পায়নি? এটা আমি না, জিজ্ঞেস না, করতে চাই। এটা এই যে দেখুন, মানে এই যে নিস্তব্ধতাটা আছে না? এটা হলো কবরস্থান আর শ্মশানঘাটের নীরবতা। এই নীরবতা সঠিক নয়। শান্তির নীরবতা আলাদা কথা আর শ্মশান আর কবরস্থানের নীরবতা আলাদা কথা। এই যে নীরবতা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আপনি মনে করছেন সরকার ভাবছে যে ভাই সবকিছু শান্তভাবে হচ্ছে। তাই নীরবতারও একটা আওয়াজ আছে। আমাদের পক্ষে সেই নীরবতাটা মোটেই ভালো না। আমি আপনাকে ইউপির ফিগারগুলো বলছি। ওরা বলছে যে আমরা কোনো ভেদাভেদি করি না। উত্তরপ্রদেশের বাসেত আলী, কুমার বাসেত আলী, স্টেট প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চার, উনি বলেছেন যে ৪৬ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে উত্তরপ্রদেশে।
যার মধ্যে 18.5 18.5 লক্ষ হলো বেনিফিশিয়ারি মুসলিম, কোনো ভেদাভেদ নেই। আর স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে উনি শাহজাহাঁপুরের এক্সাম্পল দিয়েছেন। এখানে 760টা বাড়ি তৈরি হয়েছে, যার মধ্যে থেকে 524টা মুসলিমদের দেওয়া হয়েছে, 70%। না মানে আপনি আপনি যদি দিয়ে থাকেন তাহলে কি কোনো দয়া করছেন নাকি? হুম। আমরাও তো সবাই ট্যাক্স পেয়ার। এটা তো দেশের টাকা। এটা কি যোগী বাবুর ঘরের টাকা নাকি? উনার বাড়ির টাকা তো আর নয়। এটা দেশের টাকা। আপনাকে তো কনস্টিটিউশনে আর্টিকেল 30 রাখা হয়েছে। কনস্টিটিউশনের রাইট টু ইকুয়ালিটি রাখা রয়েছে। কনস্টিটিউশনে আ আ এই সমস্ত জিনিস রাখা রয়েছে। তাহলে আপনাকে অবশ্যই করতে উনি হবে। বলছেন যে বাড়ি দিচ্ছি, রেশন দিচ্ছি, আর ওবিসি যে বলছেন যে দাড়ি টুপি দেখে ওনাকে সবাই মারতে শুরু করেন। অবশ্যই মারছে। আপনার কাস্টাডিতে ২ জন লোককে আপনি মেরে ফেলছেন। কোনো মাসে প্রত্যেক মাসে যেসব মানুষদের আপনি গুলি করছেন, প্রত্যেক মাসে ২-৩টে বুলডোজার দিয়ে ২-৩টে বাড়ি ভেঙে ফেলছেন। সেই ব্যাপার নিয়ে আপনি কথা বলুন। কেন ওয়াক্ফ প্রপার্টিতে গভর্নমেন্ট কব্জা করছে সেটা বলুন। ওয়াক্ফ প্রপার্টি আপনারা কেন ছিনিয়ে নিচ্ছেন? এইসবও তো বলুন। আর মাইনরিটিদের জন্য কতটা বাজেট আছে সেটাও তো বলুন মাইনরিটি ডিপার্টমেন্টের। মাদ্রাসার টিচারদের আপনি মাইনে দেওয়া কেন বন্ধ করে দিলেন? যখন দেশের সামনে আপনি বলছেন মাদ্রাসা আপনাদের জন্য রয়েছে, তখন এই মাদ্রাসায় যখন ম্যাথ, সায়েন্স, ইংলিশ পড়ানো হচ্ছিল, তখন আপনি কেন বন্ধ করে দিলেন সেটা? আপনি বললেন আপনি দেবেন না। আপনি সেখানে হালালের প্রসঙ্গ কেন তুললেন? কেন হালালের প্রসঙ্গ তুললেন আপনি? বিনা প্রয়োজনে তুলেছেন আপনি এসব। আর এসব নিয়ে আপনি এনকোয়ারিও করালেন। তাহলে করানো উচিত ছিল কেন না? করাবেন ভাই? আপনি এতে দেখুন ইস্যু ক্রিয়েট করা। আর কোনো ইস্যুই নেই। আপনি ইস্যু ক্রিয়েট করে দিলেন। দেখুন, আপনাকে নিয়ে সবচেয়ে সত্যি কথা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। হুম। হায়দ্রাবাদে গেছিলেন, উনি বলেছেন যে ওবিসি গোটা হায়দ্রাবাদে হামাসের পোস্টার লাগিয়ে রেখেছেন। আমি ওবিসিকে বলেছি যে তোমার পাসপোর্ট ভিসা বানিয়ে দিচ্ছি, তুমি গাজা চলে যাও, কিন্তু ওখানে না গিয়ে এখানে থেকেই চিৎকার চেঁচামেচি না, করে। না হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা উনি কুকুর আর বিস্কুটের গল্প শুনিয়ে কনফিউশন সৃষ্টি করেছেন। যে কুকুর আর বিস্কুটের গল্প আছে না? হামাসের কোনো পোস্টার হায়দ্রাবাদে লাগানো হয়নি। হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যে কথা বলছেন। প্যালেস্টাইনীয়দের সাপোর্ট করার জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম। ভারত সরকার, মোদি সরকার নিজেরা প্যালেস্টিনীয়দের জন্য একটা স্ট্যাম্প বের করেছিলেন। আমি হেমন্ত বিশ্ব শর্মাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে চীন আমাদের ২০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে বসে রয়েছে। ডেপসাং, ডেমচাক আমরা হারিয়ে ফেলেছি। ৬৫টা পেট্রোলিং পয়েন্টের মধ্যে থেকে ২২টায় আমরা যেতে পারি না। সেখানকার এসপি বলেছে মোদিবাবুর সামনে। তাই আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে রিকোয়েস্ট করব যে ভাই তোমাকে আমি যাওয়ার কথা বলছি না। তোমাকে আরএসএস এর প্যান্ট আর ইউনিফর্ম পরে যেতে হবে না। আমি এটাই বলতে চাইছি যে আমাকে আর রজত শর্মা বাবুকে ক্যামেরা সহ ডেপসাং, ডেমচাক নিয়ে চলুন। আর আমরা দেখতে চাই সেখানে কি হচ্ছে। আপনি শুধু এই ব্যবস্থাটা করে দিন। আপনি এটুকু করে দিন, আপনি সেটাও করছেন না। হেমন্ত বিশ্ব শর্মা বেশি কথা বলেন আর ওনার মনে হয় যে উনি দ্বিতীয় অমিত শাহ হবেন। তো এখন দেখুন বিজেপিতে স্বপ্ন দেখাটা হলো অন্যায়। এত বড় স্বপ্ন দেখা হয়তো উনি এটা জানেন না। তা উনি দেখছেন, চেষ্টা করছেন আর ওনার হয়তো মনে হয় যে উনি আমাকে গালাগাল দেবেন হামাস নিয়ে। আর আপনি বলুন আমাকে যে ভারত সরকার প্যালেস্টাইনের অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলছে না? ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেন যায়নি? আপনি সাউথ আফ্রিকা চলে গেলেন। হ্যাঁ, আপনি ব্রাজিল চলে গেলেন। আমরা হলাম G20 তে বড়, বড় কথা। কিন্তু সেই অফারটাই কি করবেন, যেখানে উনি বলছেন যে আপনাকে গাজা পট্টিতে পাঠিয়ে দেবো, আপনি চলে যান? না, আপনি দেখুন মানে আমাকে গাজাপট্টি যদি যেতে হয় তাহলে চলুন। ভারত সরকার যদি ডেলিগেশন দেয় তাহলে আমি যেতে রাজি আছি। ভারত সরকার গিয়ে দেখুক। আমি চাই যে গাজার ২০ লক্ষ জনসংখ্যা, ১৩ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েলের ৩০ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, যার মধ্যে ১৬,০০০ হলো নিষ্পাপ শিশু। ৮,০০০ মানুষের সব বিল্ডিংয়ের ধ্বংসস্তূপে এখনো পড়ে রয়েছে। আর মোদিবাবু কথাই বলছেন না। কিন্তু মোদিবাবু কি করছেন? দুবাই যাচ্ছেন আর সেখানে গিয়ে শেখের সঙ্গে দেখা করছেন। ইয়া হাবিবি এসো আমার কাছে। এবার বলুন এটা কোন ধরনের ভালোবাসা? এখন 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 দেখুন ওনার হেমন্ত বাবুর মানসিকতা দেখুন। ওয়েসিকে হামাসের সঙ্গে মিলিয়ে দিন। হামাসের সঙ্গে মিলিয়ে দিন। আরে ভাই আপনি ওয়েসির সঙ্গে সেই সব মানুষদের মেলান যারা ভারতের স্বাধীনতার জন্য লড়েছে। আল্লামা ফজলে খায়রাবাদী যারা কালাপানির শাস্তি পেয়ে মারা গেছেন। আপনি ব্রিগেডিয়ার ওসমানের সঙ্গে ওয়েসিকে মেলাতেন, যিনি 47 এ নিজের প্রাণ পর্যন্ত দিয়েছেন। আপনি ওয়েসিকে মেলাতেন হাওলদার আব্দুল হামিদের সঙ্গে, যিনি 65 এর যুদ্ধে নিজের জীবনের বলিদান দিয়েছিলেন। আপনি ওয়েসিকে মেলাতেন জোহার বদরানের সঙ্গে, মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে। কিন্তু না, আপনার চিন্তা ভাবনাটাই হলো অন্যরকম। মুসলমান মানেই হলো উনি সন্ত্রাসবাদী। বলেছেন যেমন আর্টিকেল 370 সরিয়ে দেওয়া হয়েছে, আমরা যেমন রাম মন্দির তৈরি করেছি, এমন করেই নিজাম আর ওবেসি দুজনকে হায়দ্রাবাদ থেকে মুছে দেব।
আমরা মুছে যাব না। যতদিন এই পৃথিবী থাকবে ইনশাল্লাহ আমরা ততদিন থাকবো। আমরা ফুলে পেঁপে থাকবো। হ্যাঁ, যেদিন আমরা থাকবো না সেদিন এই পৃথিবীও শেষ হয়ে যাবে। তো এটা হলো ওনার চিন্তাভাবনা অনুযায়ী কথা বলা। আর এখন ওনার মনে হচ্ছে যে এত অত্যাচার হয়েছে আসামের মুসলমানদের ওপরে, তা সত্ত্বেও আসামে যে সমস্ত মুসলিম ছেলেমেয়েরা রয়েছে তারা নিটে সবথেকে বেশি নম্বর পেয়ে কোয়ালিফাই করেছে। তো হেমন্ত তো চিন্তায় পড়ে গেছে। আর এটা কি করে কোয়ালিফাই করলো এত? আর সেখানে যতগুলো মাদ্রাসাকে উনি ধ্বংস করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ব্যবহার করে, এখনও তার প্রশংসা পাননি। অনেক মুসলমান মানুষদের উনি সেখান থেকে বাড়িছাড়া করে দিয়েছেন। আর জেরিম্যান্ডারিং করে সেখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করে দিয়েছেন সেখানে। আসামে এটাই হলো ওনার রেকর্ড। এখন তো উনি চিন্তা করছেন ছোট ছোট মুসলিম বাচ্চা মেয়েদের কথা, জোর করে যাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ হলো সেন্ট্রাল অ্যাক্ট। পক্সো অ্যাক্ট রয়েছে। চাইল্ড ম্যারেজের একটা স্টাডি আছে। দরিদ্রতার জন্য চাইল্ড ম্যারেজ হয়ে থাকে। আচ্ছা, উনি কি এটাও জানেন না যে ভারত সরকারের ডেটা হলো যে 12 মিলিয়ন চাইল্ড ম্যারেজ হয়েছে ইন্ডিয়াতে। 84% তো আমাদের হিন্দু ভাই বোনদেরই হয়েছে। 11% হলো মুসলমানদের। তাহলে উনি করছেনটা কোথায়? ভাই আপনি এটা দেখুন যে না, উনি বলছেন যে 90 বছরের পুরনো না, ইংরেজদের সেটা সময়কার একটা না, আইন ওটা ছিল, যে আইন অনুযায়ী যদি ছেলের বয়স কম থাকে বা মেয়ের বয়স কম থাকে তবুও তাদের ম্যারেজ রেজিস্টার হতো। এটা একেবারেই মিথ্যে কথা। 2000 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা হলো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটা মিথ্যে প্রচার করা হয় মুসলমানদের সম্পর্কে। যেসব হিন্দু মেয়ের বিয়ে 18 বছর বয়সে হয়, অ্যাভারেজ মুসলমান মেয়েদেরও সেই 18 বছর বয়সেই বিয়ে হয়। আর সেই 90 বছরের আইন যেটা ওনারা শেষ করে দিয়েছেন, আর একটা আইন তৈরি হয়েছে রাত 12টার সময় যে আমি যদি মুসলমান ছেলে বা মেয়ের বিয়ে দিতে চাই তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। আরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নিকাহ কি করে সম্ভব? বলুন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে মেহেরের প্রভিশনটা ঠিক কোথায় আছে যেটা বরকে কনেকে দিতে হয়? আপনি আমার জাতের যে রিচুয়াল রয়েছে যেটা ছাড়া আমাদের বিয়ে হবে না সেটা আপনি কেন ছিনিয়ে নিচ্ছেন? কেন ছিনিয়ে নিচ্ছেন উনি আপনি? এটাই বলেন যে আপনি এই ধরনের কথা বলে ভয় মুসলমানদের দেখাই ভয় না, দেখান। আমি সত্যি কথাটা বলছি। আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি আমি। উনি যে এই 90 বছরের আইনকে ধ্বংস করেছেন, আপনি কেন করলেন? আরে চাইল্ড ম্যারেজ তো না, হওয়া উচিতই ওয়েসিসি না। ওই আইনটা আমি দেখেছি, ওটার যে স্পেশাল প্রভিশন শেষের যে ওই লাইনগুলো রয়েছে সেখানে লেখা আছে ওই আইনের বাইরেও যদি নিকাহ হয় বা কোনো বিয়ে হয় সেটা রিপিল হবে না এই আইন কিন্তু অনুযায়ী। নিকাহ কি করে হবে যখন আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পালন করব? আমি কি করে এই না, নিকাহ এই স্পেশাল না যে মানে একটা সেটা না মানে সবার জন্য। এটাই তো আমি বলছি, যদি সেকুলার হয় তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দুদের সেইভাবে বিয়ে হবে। শিখ ধর্ম অনুযায়ী শিখেদের বিয়ে হবে। এটাই তো স্যার, আপনি যেমন দে শুনুন না, ইউসিসির আ ব্যাপারে আপনি আ বলেন যে ইউসিসি যদি চলে আসে নিকাহ হবে না, সবাইকে বিয়ে করতে হবে, সেটা আচ্ছা তো ঠিক সত্যি আছে। নয়। ইউসিসির প্রয়োজনই নেই দেশের। যেখানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন ভলান্টারি হওয়া উচিত। আমরা ইউসিসির জন্য কি করেছি? আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি করেছি। আমরা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট বানিয়েছি। আমরা এরকম ২ টো সেকুলার আইন তৈরি করে দিয়েছি। এবার আপনি আমাকে বলুন, আমি জানতাম যে আপনি আমাকে এই প্রশ্নটা করবেন। আমি এটা লিখে এনেছি। উত্তরাখণ্ডের সেকশন 4 আর সাবসেকশন 4 পড়ে দেখুন। হিন্দু ধর্মে প্রোহিবিশন অফ ম্যারেজ আছে যে মায়ের দিক থেকে আর ভাইয়ের দিক থেকে বিয়ে হতে পারে না। হতে পারে না। কিন্তু মুসলমানদের মধ্যে হয়। আপনি সেই প্রভিশন নিয়ে এলেন সেকশন 4 আর সাবসেকশন 4 এ। আরে আমাকে কেন আটকাচ্ছেন আপনি? আপনার ধর্ম অনুযায়ী আপনি চলুন। আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন এটা? নাম্বার 1 পয়েন্ট হলো এটা। এখানে অনেকগুলো লিস্ট আছে, না, যেমন না, না বোনের সাথে স্যার, মানে কোনো কাজিনের বিয়ে দেওয়া যাবে ওতে না। প্রহিবিটেড লিস্ট আপনি তৈরি করে দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, ওর মধ্যে আরো একটা জিনিস কি করেছেন আপনি? যে 2010 এ যদি উত্তরাখণ্ডে আপনার কারোর সঙ্গে বিয়ে হয়ে থাকে, আপনাকে সেটা রেজিস্টার করাতে হবে এখন। এখন 2010 এ যদি কারোর বা নিজের আত্মীয়ের বিয়ে হয়ে থাকে সেটা এখন রেজিস্টার হবে না। আপনি আপনার ধর্ম আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন? আর আপনি এইটা কেন ভাবছেন যে আপনার ধর্মের মোরালিটি ভালো আর আমার ধর্মের মোরালিটি খারাপ? দেখুন, পুষ্কর সিং ধাবিকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম, উনি আপকে আদালতে এসেছিলেন, তো উনি বলেছিলেন যে এই যে এক মুসলমান ৪-৪টে বিয়ে করেন, এই এটাও যে হালালা হয়, আ আ এই সব কিছু না, আটকানোর না, জন্য এই না, আইন। না। এটা মিথ্যে কথা বলছেন পুষ্কর সিং ধাবি বাবু। উনি মিথ্যেবাদী। ২০০৬ এর গভর্নমেন্ট আপনি গিয়ে দেখবেন আমার কথা শোনার পর ২০০৬ এর গভর্নমেন্টের ডেটা রয়েছে। গভর্নমেন্টের ডেটা এটা বলে যে ১০০ টা যদি আ আ বিয়ে হয় ছেলে-মেয়েদের মধ্যে, হিন্দুদের মধ্যে 1.7% বউ আছে। মুসলমানদের মধ্যে 2.5। এটা হলো ২০০৬ এর ডেটা। এর কথা বলছেন না কেন আপনি? আর মুসলমানদের মধ্যে যখন বিয়ে হয় তখন তারা বউয়ের স্ট্যাটাস পায়। হিন্দু ধর্মে যদি কারো দ্বিতীয় বিয়ে হয় তখন সে বউ নয়, মিস্ট্রেস হয়ে যায়। আর উদাহরণস্বরূপ আমি যদি মরে যাই আর আমার ২ টো বউ রয়েছে, যদিও একটা নিয়েই আমি গলদ ঘর্ম, যদি ২ টো বউ থাকে তাহলে আমার মৃত্যুর পর আমার সম্পত্তি আমার বউই পাবে। ওখানে তো আর পাবে না। তাহলে এই মিথ্যাটা কেন বলে এরা? আচ্ছা, আপনি এটা বলুন ডিভোর্সের কথা। উত্তরাখণ্ডে ডিভোর্সের আইন
আপনি কি করলেন? সেটাকে সমান করে দিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 54, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 54, ডিভোর্স অ্যাক্ট 59। আরে কেন করছেন আপনি এটা? আপনি নিজের ধর্মের আইন আমার উপর চাপিয়ে বলছেন ইউসিসি। এটা কোন ইউসিসি আছে যখন আপনি সেখানে ট্রাইবালদের আলাদা করেন? এর মধ্যে ইউনিফর্মিটি কোথায়? আপনি তাহলে ইউনিফর্মিটি কোথায় করছেন? চতুর্থ কথাটা হলো যে উত্তরাখণ্ডে যে ইউসিসি নেই, ইউসিসি তো দেশে হওয়া উচিত। আর আপনি স্টেটে আইন তৈরি করছেন। শুধুমাত্র মুসলমানদের তাদের রিলিজন থেকে আলাদা করে দিচ্ছেন। তাদের রিলিজিয়াস প্র্যাকটিস থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। রিফর্মের নাম করে আপনি মুসলমানদের কাছ থেকে আমাদের রিলিজন ছিনিয়ে নিতে চাইছেন। এটাই আমি বলছি। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। সেকশন 4, সাবসেকশন 4। আপনাকে বলছি এদের ডিভোর্সের সেকশন 25, 27। আর বিয়ে যেটা ইসলামের মধ্যে হয় সেটা জন্মান্তরের সঙ্গী হয় না। হিন্দু ধর্মে জন্মান্তরের সঙ্গী হয়। আমাদের যেটা হয় সেটা হলো কন্ট্রাক্ট। একটা জন্মই আমার জন্য যথেষ্ট। আমার দ্বিতীয় জন্মে আমার বউয়ের দরকার নেই। আমি বলছি আপনাকে, আরে জন্মান্তরের সঙ্গী হয় না তারা। আমার প্রশ্ন হলো এটা যে কিছু মানুষ বলেন বেশি বাচ্চা জন্ম দিলে জনসংখ্যা বেড়ে যাবে। এই নিয়ে আপনার কি বক্তব্য? এটা একদমই মিথ্যে কথা, একেবারেই ভুল। আমি আপনাকে এটা বলছি যে ভারতে যে ফার্টিলিটি রেট রয়েছে হিন্দু এবং মুসলমানদের, 1992 তে মুসলিম ফার্টিলিটি রেট ছিল 4.41। এখন গভর্নমেন্টের লেটেস্ট ডেটা সামনে এসেছে 2.36। হিন্দুদের সেটা ছিল 3.30, যেটা এখন পড়ে গিয়ে হয়েছে 1.94। তো ডিফারেন্সটা হলো 0.4%-এর। তো এই যে সবাই বলে না যে মুসলমানরা সমস্ত হিন্দুদের থেকে অনেকটা এগিয়ে যাবে, সেটা হবে না। 600 বছরেও বাড়েনি আর 1000 বছরেও বাড়বে না। ভারতে হিন্দুদের পপুলেশন স্টেবিলাইজ হয়ে যাবে বাই 2070, আর মুসলমানদের পপুলেশন স্টেবিলাইজ হবে 41 বছর পরে। আর সেটা লাস্ট যে মুসলমানদের পপুলেশন হবে সেটা হলো 18.87%। এটুকুই হবে। এই ধরনের ব্যাপার সোশ্যাল মিডিয়াতে খুব চলে, আর মানুষ এক্সাম্পল দিয়ে বলে যে বেলজিয়ামে ব্যালেন্স সঠিক নেই, সেখানে মুসলিম সংখ্যা বেড়ে গেছে, সেখানকার লোকাল মানুষ কমে গেছে। স্যার, বেলজিয়ামের ওয়াফেল খুব ভালো খেতে হয়, আমিও খেয়েছি। কিন্তু বেলজিয়ামে সেখানে যেসব মানুষরা এসেছে আরব কান্ট্রি থেকে, তো ওখানে যারা থাকছে, কিন্তু ভারতে তো এরকম কখনোই হবে না। ভারতে এম্পিরিক্যাল এভিডেন্স আছে। আপনি যে নাম্বারগুলো বলছেন সেটা ওরা চ্যালেঞ্জ করছে। না এটা স্যার। নিয়ে ওরা বলছেন যে যখন জনসংখ্যা গুনতে সেখানে লোক যায়, হ্যাঁ, তো মুসলমানরা নিজেদের 9টা বাচ্চা থেকে 5টা বাচ্চাকে ভেতরে লুকিয়ে রাখে, 4 জনকে গোনায় আর 5টা বাচ্চা বাকি থাকে। তাহলে ওরা কি করে জানে যে 9 জন আছে? হয় হয়তো এটা যে কাজটা করতে গেছে সেই তাদের জন্ম দিয়েছে। না হলে তাদের কাকা হবে, নয়তো তাদের দাদা হবে বা দাদু হবে, বা হয়তো তার মেয়ে ওই বাড়িতে। তাহলে সে জানলো কি করে? এটা তো অন্যায় কথা না স্যার। হয় ওরা জন্ম দিচ্ছে, না হয় এরা তৈরি করছে। আপনি শিক্ষাকে গুরুত্ব দিন আর আপনি মুসলিম মহিলাদের ডিমান্ডেবল স্কলারশিপ দিন। আমি আপনাকে এটা বলছি যে 21 এর আগে পপুলেশন স্টেবিলাইজ হয়ে যাবে। আপনি শিক্ষার দিকে কেন নজর দিচ্ছেন না? মোদিবাবু স্কলারশিপ বন্ধ করে কিন্তু দিয়েছেন। মোদিজি তো আপকে আদালতে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি চাই যে মুসলমানদের এক হাতে কম্পিউটার থাকুক আর দ্বিতীয় হাতে কুরআন। মোদিবাবু আমাদের হাতে কিছুই রাখেননি। আমাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছেন, মসজিদগুলো ছিনিয়ে নিয়েছেন, সনাক্তকে ছিনিয়ে নিয়েছেন। সেটা তো আমি মোদিবাবু ভালো ডায়ালগ দেন, মাশাআল্লাহ। আর ওনার ধারে কাছে কেউ আসতে পারবে না। কেউ ধারে কাছে আসতে পারবে না। ভাই, আপনি যদি এক হাতে কোরআন আর কম্পিউটার দিয়ে দেন, তাহলে আপনি প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 9 থেকে কেন করেছেন? আপনাকে সেটা ক্লাস 5, 3, 6 থেকে করা উচিত ছিল। আপনি মৌলানা আজাদ ফাউন্ডেশন কেন বন্ধ করলেন? সেখানে সবাই পিএইচডি করত। আপনি সেটা কেন বন্ধ করে দিলেন? আরে আপনি যেটা করছেন আমি তো সেটাই বলছি। আপনি বিবাহিত মহিলাদের স্কলারশিপ কমিয়ে দিয়েছেন। 2021-22 এর যে বাজেট ছিল তার মধ্যে থেকে মাত্র 22% খরচ হয়েছে। আমি আপনাকে বলছি। আপনি পার্লামেন্টের ডেটা খুলে দেখে নিন। তাই পপুলেশন, আপনি নিশ্চিন্তে থাকুন। যে বোন বলছিলেন মুসলমানদের পপুলেশন 18.9 এ থেমে যাবে, স্টেবিলাইজ হয়ে যাবে। আর হিন্দু এবং মুসলমানদের মধ্যে 80 কোটির পার্থক্য রয়েছে, আর সেটা সবসময় থাকবে, চিন্তা করবেন না। এসব বিজেপি আর আরএসএস এর কথা কানে দেবেন না। এদের যদি এরা আপনাকে বলেন যে চিলে কান টেনে নিয়ে গেল, তাহলে এদের কথা বিশ্বাস করবেন না। ওনারা এটাও বলেন যে যেসব মুসলিমরা আছেন তারা ইসলামের কারণে জনসংখ্যা কন্ট্রোলের যে মেথড আছে তাতে বিশ্বাস করেন না, সব থেকে সেই জন্য বেশি সংখ্যায় বাচ্চা কাচ্চা হয়। সব থেকে বড় মিথ্যে কথা এটা।
কন্ট্রাসেপশনের যে ব্যবহার হয়েছে সেটার আমি ডেটা দিচ্ছি। 92-93-তে মুসলমান মানুষেরা 27.7 কন্ট্রাসেপশন ব্যবহার করতেন। 2019-এ 60.2% মুসলমান কন্ট্রাসেপশন ব্যবহার করে। আচ্ছা, এতে আরও হিন্দু ভাই বোনেরা, হিন্দু ধর্মেও সংখ্যা বেড়েছে। 41 ছিল 92-তে, সেটা বেড়ে 67.9 হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাকে মুসলিম পুরুষ সম্পর্কে এরা অনেক কথা বলে। সব থেকে বেশি কন্ট্রাসেপশন ভারতে যে পুরুষরা ব্যবহার করে তারা হলেন মুসলমান, 34.10, আর আমাদের হিন্দু যে পুরুষেরা তারা হলো 34.10। আমাদের শিখ ভাইয়েরা বসে রয়েছেন। আমি আপনাকে বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন যে সেই দেশ মানে অর্থাৎ যারা কম বাচ্চার জন্ম দেবে, যারা ফ্যামিলি প্ল্যানিং করবে, সেটা দেশের হিতের পক্ষে হবে, সে বিশ্বাসী হবে। সব থেকে বেশি বিশ্বাসী তো আপনি, কারণ আমি বলছি যে 75% ফ্যামিলি প্ল্যানিং তো আপনারা করেন, 45% মুসলমানরা, হিন্দুরা করেন 51%। না, তাই তো এটা বলছি যে এটা হলো গভর্নমেন্টের ডেটা, আমার নয়, এটা হলো গভর্নমেন্টের ডেটা। এতে বিজেপি যে এক একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, আরএসএস সংঘ পরিবার, যে ভাই এরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করে না, স্পেসিং করে। ইসলামে আপনাকে এটা বলা হয়েছে নিজের সময় অনুযায়ী বাচ্চার জন্ম দাও, কোনো বাধা বিপত্তি নেই। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং করানো হচ্ছে, ইসলামের অসম্মতি সত্ত্বেও 20% মুসলিম মহিলা ফ্যামিলি প্ল্যানিং করেছে। 20% এটাতে তো এগুলো ধরা পড়ে না। আর আমি যা কিছু বলছি সেটা নিয়ে আমাকে ভুল প্রমাণিত করুন আপনি। আর আবার যদি রজত শর্মা বাবু ডাকেন তাহলে আপকি আদালতের কাঠগড়ায় হাজির হয়ে যাব। এটা আমার সৌভাগ্য যে উনি আমাকে দুবার ডেকেছেন। যখন দাড়ি অতটা সাদা ছিল না, আর এখন যখন সাদা হয়েছে তখন উনি ডেকে পাঠিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা কেউ প্রশ্ন করতে চান? আপনি আপনার সভাতে, আপনার বয়ানে বলেন যে মুসলমানই হচ্ছে মুসলমানদের শত্রু, আর এদের মধ্যে লুকিয়ে থাকা মানুষদের চিনে নিতে হবে। তো স্যার, আপনার কি মনে হয় কমিউনিটিতে যে মানুষরা রয়েছেন তারা আপনার কথাগুলো পছন্দ করবেন, আপনার সাথে এগোতে চাইবেন? কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ যারা করেছিল তারা ছিল মুসলমান। কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তো আর যারা হাতে তলোয়ার ওঠাতো তারাও ছিল মুসলমান। কারবালার ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে যারা শহীদ করেছিল তারাও ছিল মুসলমান। টিপু সুলতানকে আর সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারাও মুসলমান ছিল। তো এই বিশ্বাসঘাতকতা মীর জাফর, মীর সাজেদের সময় এখনো আছে। আমি এটাই বলতে চাইছিলাম আপনাদের। আমরা যেমন জানি যে আপনি শায়েরি খুব ভালোবাসেন, আপনার বয়ানেও আমরা শুনতে পারি যে আপনার শায়েরির মাধ্যমে যে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। তাই আমি চাই যে আপনি আমাদের বলুন, আমাদের দেশে যা পরিস্থিতি সেটা নিয়ে আপনি কি শায়েরি শোনাতে চান? इखलाक का जलता हुआ घर देख रहा हूं, देखा नहीं जाता मगर देख रहा हूं। আচ্ছা সদরজি, কোনো প্রশ্ন আছে? প্রথমে তো আপনি আমাদের প্রশংসা করলেন, আর আপনারও প্রশংসা করছি যে আমরা সবাই বাঁ হাতে ঘড়ি পড়ি। লোকে বলে মুসলমানরা উল্টো হয়, কিন্তু আপনি ডান হাতে পড়েছেন। যাক, আমরা তো বাঁ হাতে পড়ে আছি। আর না, দ্বিতীয় কথা আমি তো আর উল্টো হয়ে যাইনি। না, আপনি ডান হাতে পড়েছেন আর আমি বাঁ হাতে পড়ে আছি। আর দ্বিতীয় কথা হলো স্যার, সবাই যেমন বলে আরএসএস, বিজেপি, মানে আপনি বলেছেন যে এগুলো সব অখণ্ড ভারতের সব থেকে বেশি হিন্দুত্ব রয়েছে আর কি এখানেই, তাই সেটা হলো অখণ্ড ভারতের পক্ষে। আজ কিছু সংখ্যক মুসলিম ভাইয়েরা এখানে রয়েছে, অখণ্ড ভারত তো ওরাও চায়, তাহলে কি আপনিও তাই চান? আমি তো চাই যে আমাদের পাঞ্জাবও সেখান থেকে চলে আসুক আর অখণ্ড ভারত হোক, আর মুসলিম ভাইয়েরাও চলে আসুক। যদি আমাদের মুসলিম ভাইয়েরা ওখান থেকে আসে তাহলে আপনারই তো সাপোর্টার বাড়বে, ওয়েসি বাবুর জয়গান আরো শোনা যাবে, আপনার আরো নাম হবে। দেখেছেন আপনি, আর আমি অখণ্ড ভারতের জন্য প্রস্তুত। গোটা আচ্ছা, বাংলাদেশকে নিয়ে নিন আপনি, গোটা ঠিক আছে। পাকিস্তানকে নিয়ে নিন আপনি, অর্ধেক ঠিক আছে। আফগানিস্তান নিয়ে নিন, অর্ধেক ঠিক আছে। বার্মা নিয়ে নিন, আচ্ছা। কিছুটা ভুটানও নিয়ে নিন, গোটা নেপাল ঠিক নিয়ে আছে। নিন। কিন্তু সবার আগে যেটা মোদিবাবুর করা উচিত তা হলো আপনি পিওকে কে নিয়ে নিন, চীনকে তাড়ান এখান থেকে। স্যার, যখন লেপসাং, গোটা দেমচাক, পাকিস্তান এখানে চলে আসবে তখন পিওকে তো এমনি চলে আসবে। একটু গোটা জোরে বলুন পাকিস্তান আপনি। চলে এলে পিওকে এমনি চলে তাহলে আসবে। নিয়ে নিন না, কে আটকাচ্ছে আপনাকে? আপনি একটু সাপোর্ট করুন না আরে স্যার। আমি সাপোর্ট করছি। 27% তো আমি শুধু চাইছে। আমি কি আপনাকে লিখে দেবো নাকি? 27%। বলুন আপনি হ্যাঁ, কি বলবো।